ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে নতুন একটা এপিসোডে যাব এবং এই এপিসোডের নাম সুন্দরবনের গাইলান। সুন্দরবন রহস্য আবৃত। আপনারা সবাই জানেন এখানে যেমন সুন্দরবন যতটাই সুন্দর ঠিক ততটাই একটা ভয়ঙ্কর ব্যাপারও কিন্তু সুন্দরবনকে ঘিরে সবসময় শোনা যায়। আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি একেবারেই সুন্দরবন বা ওই এলাকার মানুষ, সেখান থেকেই পাঠিয়েছেন। আমরা ফোনেও কথা বলেছি তার সাথে এবং আশা করছি যে আজকের এই এপিসোডটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, প্রতিটা মুহূর্ত এনজয় করবেন, ভালো লাগবে। আর ঈদের পরে এখনো পর্যন্ত ঈদের ছুটি যেহেতু আছে, সুতরাং আপনাদের সবাইকে জানাতে চাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবং ঈদের স্পেশাল এপিসোডই ধরতে পারেন আমাদের আজকের এই এপিসোডটিকেও। ঈদের মধ্যে আমরা অনেক এপিসোড করেছি এবং সেই এপিসোডগুলো একটার পর একটা আপনারা শুনেছেন। সবাই শোনেননি, কারণ এমনি সাধারণত যেই পরিমাণ মানুষ আমাদেরকে শোনেন তার চাইতে ঈদের সময় অনেক সেই সংখ্যাটা কমে যায়। যার জন্য আমরা চিন্তাও করেছি যে ঈদের যে সেরা ইমেলগুলো আছে সেই ইমেলগুলো নিয়ে আমরা আসলেই এপ্রিলে কোনো একটা সময় আপনাদেরকে একটা এপিসোড উপহার দেব। আশা করছি সেটা আপনারা শুনবেন, আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা যাব। আপনারা সবাই কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা কমেন্ট যারা করছেন তারা অবশ্যই নাম লিখবেন। যেমন মুস্তাকিম লিখেছেন মালয়েশিয়া থেকে, তাসিন মুন্সিগঞ্জ থেকে লিখছেন আমাদেরকে। এরকম আরও অনেকেই আছেন। আমরা সেইগুলো নাম নিয়ে ফিরে আসবো একটু পরেই। আপাতত আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। চলুন শুরু করা যাক। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, তবে তার একটা প্রশ্ন আছে। আপনাদের মধ্যে কে আছেন এমন যিনি ঘটনা শুনছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি? অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ইটস মি আহমেদ মুবাশশির নুসাত ফ্রম রাজশাহী রেলগেট। প্রথমে আমি বলতে চাই আমার হাজব্যান্ড গত 5 বছর ধরে ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। এছাড়াও আমিও গত 1 বছর ধরে ভূত.com নিয়মিত শুনি। আমি এবং আমার হাজব্যান্ড প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভূত.com না শুনলে মনে হয় রাতের ঘুম যেন অপূর্ণ থেকে গেল। কেমন আছেন জিজ্ঞেস করিনি, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ সবসময় আপনাকে ভালোর তলে রাখেন। এতদিন ধরে অন্যদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা শুনেছি, তাই আজ আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আরও একটি কথা, আমার ঘটনাটি একটু দীর্ঘ আর এই ঘটনাটি এখনও আমার জীবনে সমাপ্ত হয়নি। আর কথা না বাড়িয়ে ঘটনায় আসি। আমার বাবা ছিলেন 7 ভাই বোনের মধ্যে একজন। সবার বড় ছিলেন বড় চাচা, তারপর আমার বাবা, তিনি ছিলেন মেঝো। এরপরে ছিলেন সবার ছোট ভাই, মানে আমার ছোট চাচা। এছাড়া আমার 3 জন আপন ফুপু এবং একজন পালক ফুপু আছেন, যাকে আমার দাদি লালন পালন করেছিলেন। আমার বড় চাচার বিয়ের কিছুদিনের মধ্যে আমার দাদা মারা যান। এই খবরটি দাদির ওপর প্রচণ্ড একটা ধাক্কা হয়ে আসে এবং তিনি কিছু সময়ের জন্য অত্যন্ত ভেঙে পড়েন। এমনকি এক সময় তিনি পাগলের মতো আচরণ করতে শুরু করেন। একদিন দাদি আমার বাবার কাছে একটা বিশেষ কথা বলেছিলেন, তোর প্রথম মেয়ে সন্তান হবে, তখন তুই বুঝে নিবি তোর সন্তানকে বুকে নিলে তুই আমার গন্ধ পাবি। এই কথার পর দাদি বাবার হাতে একটা ছোট বাক্স তুলে দিলেন। বাবা যখন বাক্সটি খুললেন তখন দেখতে পেলেন ভেতরে কিছু সোনার জিনিসপত্র এবং একটি তাবিজ। তাবিজটি দেখে বাবা অবাক হয়ে যান। বাবা জিজ্ঞেস করলেন, এই তাবিজটা দিয়ে আমি কি করব? দাদি ধীর স্বরে বললেন, এই তাবিজটা তোর মেয়েকে পরিয়ে দিবি, তবে মেয়েটি যেন কখনোই এই তাবিজটি না খোলে। যদি তাবিজটি খোলা হয় তাহলে তার জীবনের জন্য সব থেকে বড় ভুল হবে, প্রাণনাশের ঝুঁকিও থাকতে পারে। আমার দাদা মারা যাওয়ার 9 দিন পরে দাদি আমার বাবার সঙ্গে কথা শেষ করে ঘুমিয়ে পড়লেন। কিন্তু দাদি সেই রাতের পর আর সকালে ঘুম থেকে উঠলেন না। আমার চাচি দাদিকে ডাকলেন, কিন্তু
কেউ কোনো কথা বলার চেষ্টা করলেই দাদি কোনো উত্তর দিতেন না। সবাই দাদিকে দেখে বললেন, আর কোনোদিন এই ঘুম ভাঙবে না। দাদা মারা যাওয়ার 10 দিন পর দাদিও মারা গেলেন। পরিবারের শোক কাটাতে অনেক সময় লেগে গেল, প্রায় 1 মাস। এরপর আমার বাবা পড়াশোনার জীবনের অধ্যায় শেষ করে নতুন জীবনে অর্থাৎ ব্যবসায়িক অধ্যায় শুরু করলেন। তখন তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজার। ব্যবসা শুরু করার প্রায় 5 মাস পর আমার মা ও বাবা বিয়ে করেন। বিয়ের 7-8 মাসের মধ্যে আমি মায়ের গর্ভে আসি। আমার আম্মু গর্ভবতী অবস্থায় অনেক খারাপ স্বপ্ন দেখা শুরু করলেন। গর্ভাবস্থায় প্রায় 5 মাস আম্মু একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘরে কেউ ঢুকলেন, কালো পোশাক পরা, তার মুখ যেন অ্যাসিডে ঝলসানো। আম্মুর দিকে তাকিয়ে এসে বলছে, তোর পেটে থাকা শিশুটা আমি খেয়ে ফেলব। স্বপ্নটি দেখে আম্মু আতঙ্কিত হয়ে হালকা কাঁদতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে আমার মায়ের ঘুম ভেঙে গেল। আমার মা দেখলেন আম্মুর কানের কাছে এক কালো ছায়া এবং সেই অবয়ব বারবার একই কথা বলছে, কিছুদিন পরে তোর পেট ছিঁড়ে শিশুটি খেয়ে ফেলব। স্বপ্ন দেখে আম্মু চিৎকার করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন পেটে অনেক ব্যথা হচ্ছে। এরপর থেকে আম্মু ঠিকমতো খেতে পারতেন না, খেলে বমি করতেন। প্রতিদিন সকালে পেটে আঁচড়ের দাগ এবং প্রচণ্ড ব্যথা থাকত। দিন দিন আম্মু দুর্বল হয়ে পড়লেন, শুকিয়ে গেলেন। 3 মাস পর মেডিকেল রিপোর্টে দেখা গেল আম্মু থাইরয়েড জটিলতায় ভুগছেন। ডাক্তার সব ওষুধ দিলেন এবং বললেন, পেটের শিশুর অবস্থা খুব শীর্ণ, এভাবে চললে সে পৃথিবীর আলো দেখবে কিনা বলা মুশকিল। এরপর আম্মুকে নিয়ে বাবা বাড়িতে আসলেন। তিনি নামাজ পড়ে শুধু কেঁদে যাচ্ছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন। 2 দিন পর রাতে আমার মায়ের পেটে ব্যথা উঠল। এরপর আমি পৃথিবীতে আসলাম। 2 দিন পর মেডিকেল থেকে আম্মুকে ছেড়ে দেওয়া হলো। ডাক্তার বললেন, আম্মুর অবস্থা অনেক ভালো, তবে শিশুর অবস্থা এখনো খারাপ। শিশুর দিকে ভালোভাবে নজর রাখতে হবে। আম্মুকে নানির বাসায় নিয়ে যাওয়ার সময় বাবা খুশি হয়ে 11 কেজি মিষ্টি কিনে নেন, যেন আমাদের প্রতিবেশীদের সবাইকে দিতে পারেন। আরও একটি কথা, বিয়ের পর আমার বাবা মা একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে একসাথে থাকতেন। যেহেতু আমার মা গর্ভাবস্থায় ছিলেন, কোনো কাজ ঠিকমতো করতে পারতেন না, তাই নানি আম্মুকে নিয়ে নানির বাসায় চলে গেলেন। বাড়িতে এসে বাবা প্রতিবেশীদের 10 কেজি মিষ্টি ভাগ করে দিলেন, আর 1 কেজি মিষ্টি বাড়ির মানুষের জন্য রেখে দিলেন। আমার নানির বাড়িতে একটা পুরনো কাঁচের বুক শেলফ আছে। সাধারণত সেই বুক শেলফের ভেতরে আমার নানি মিষ্টি রেখে দিতেন। নানি বাইরে গিয়েছিলেন, চুলায় আগুন ধরিয়ে রান্না করছিলেন। নানির বাড়িতে 3টি রুম আছে। সন্ধ্যার কিছু আগে নানি রান্না করছিলেন, আর অন্য একটি রুমে সবাই বসে গল্প করছিল। সবাই শিশুটিকে ঘিরে আনন্দ করছে। কিছুক্ষণ পর হঠাৎ বুকশেলফ ভাঙার মতো একটা শব্দ শোনা গেল। সবাই চমকে চুপ হয়ে গেল। ভয়ে উত্তেজনায় সবাই পাশের রুমে ছুটে গেল। সেখানে গিয়ে তারা যা দেখল সত্যি আতঙ্কজনক। বুকশেলফ ভেঙে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। ভেতরে রাখা মিষ্টির প্যাকেটটি নেই, আর দেয়ালে লেখা ছিল ভয়াবহ একটি বার্তা, বাচ্চাটা ছিঁড়ে খাবো। সবাই অবাক, ভয়ঙ্কর অভিজ্ঞতায় স্তব্ধ হয়ে দাঁড়ালো সবাই। হৃদস্পন্দন দ্রুত, চোখে ভয়, আর মনে এক অদ্ভুত শঙ্কা। এ যেন এক রহস্যময় পরিস্থিতি যা সবাইকে হতবিহ্বল করে দিল। আমার বাবা আরও খুশি ছিলেন, আর দাদি পুরনো সেই ভয়াবহ কথাগুলো ভুলে গিয়েছিলেন। আমার নানি ও নানা ভাই নিয়মিত নামাজ পড়তেন। নানি বলতেন, নামাজ পড়ার পর আমার বাচ্চার শরীর বন্ধ করে দেব। যে কথা বলা হয়েছিল সেটাই করা হলো। সময় এগোতে লাগলো। 3 বছর কেটে গেল। আমি হাঁটতে শিখেছি, কথা বলতে পারি। এই 3 বছরে আমার বাবা মা কেউ এই সব ঘটনা বুঝতে পারেনি। দিনগুলো কাটতে লাগলো। একদিন আম্মু আমাকে গোসল করানোর জন্য ওয়াশরুমে নিয়ে গেলেন। আমি ভয় করি, কান্না করি। কান্নার মধ্যে আমি বললাম, চলে যাও আম্মু, আমাকে ওই ভয়ঙ্কর মানুষটি দেখাবে না। আরও বলি, আম্মু, আমার শরীরে গরম ঠেকা দিয়েছে। আম্মু দেখলো আমার শরীর কালো হয়ে পুড়ে গেছে। আমার আম্মু বাইরে নিয়ে আসলেন, আমাকে শান্ত করলেন। রাতের বেলা বাবা বাড়িতে আসলেন। আম্মু, বাবা খাবার খেলেন। আমি ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে খেলনা নিয়ে বাড়িতে চলেছি। কিছুক্ষণ পর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। বললাম, বাবা, আমার শরীর চলে, আমি পারছি না। আরো বলি, বাবা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। আমার শরীরে রক্ত।
বাবা এবং মা আমাকে কোলে নিয়ে শান্ত করলেন। অনেক চেষ্টা করে আমাকে শান্ত করা হলো। দুপুরের কথা আম্মু বাবাকে জানালেন। বাবা তখন বিষয়টি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। আরও একটি বিষয়, আমার বাবার পরিবার এবং আম্মুর পরিবার সবাই কোনো একজন হুজুরের অনুসারী, ঢাকার রাজারবাগ দরবার শরীফের একজন দরিদ্র অনুসারী। বাবা দরবারের বড় হুজুরকে সব খুলে বললেন। 1 ঘন্টা পরে হুজুর বাবাকে কল দিলেন। হুজুর বললেন, আপনার মেয়ে পেটে থাকার সময় এই শিশুর ওপর পিশাচি মানুষ খেঁকো শয়তান নজর দিয়েছে। শিশুর রক্ত পেতে সে আপনাদের পরিবারের ওপর নির্ভর করছে। শিশুকে কেটে খাওয়ার জন্য চেষ্টা করছে। পেটে বাচ্চা থাকার সময় আপনার বউ ঘুম দিলে শয়তান বাচ্চাটিকে কষ্ট দিতে চাইতো। হুজুরের কথা শুনে বাবা বললেন, এখন কি করা যায়? হুজুর বললেন, মেয়েকে তাবিজ পড়াতে হবে। তাবিজের কথা মনে পড়তেই বাবার মনে হলো আমার দাদির দেওয়া সেই তাবিজের কথা। পরের দিন হুজুরের কাছ থেকে তাবিজটি নিয়ে আসা হলো এবং আমাকে পড়ানো হলো। তাবিজটি পড়ার পর সব অশুভ শক্তি দূরে সরে গিয়েছিল। ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম। কয়েক বছর পর আমার একটি ছোট ভাই জন্ম নিল। সে আমার থেকে 5 বছরের ছোট। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন আমার বয়স 10 বছর তখন আমাদের সংসারে ঝড় নেমে এলো। বাবা মার দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে বাড়তে এক সময় বিচ্ছেদ হয়ে গেল। আমার ছোট ভাই বাবার কাছে থেকে গেল আর আম্মু আমাকে নিয়ে এলেন ঢাকায়। আমি নানির কাছে থেকে গেলাম। সেই সময় আমাদের সংসারে ছিলাম আমি, নানি আর অসুস্থ নানু ভাই। নানু ভাই চলাফেরা করতে পারতেন না, তবুও নানির স্নেহে ভালোবাসায় আমার দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিলাম, হাসি খুশিতে খেলছিলাম। হঠাৎ বাড়িতে ফিরে এসে লক্ষ্য করলাম আমার গলায় তাবিজটি নেই। প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু তাবিজ হারানোর পর থেকেই যেন অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আমি অসুস্থ হয়ে পড়তে লাগলাম। শরীরে অকারণে আঁচড়ের দাগ দেখা দিত, অনেক সময় রক্ত বের হতো। সকালে ঘুম থেকে উঠলে পুরো শরীর ব্যথায় ভরে থাকতো। মনে হতো যেন সারা রাত কেউ আমাকে নির্যাতন করেছে। আমি কাউকে কিছু বলতে পারতাম না। আম্মু দূরে, বাবা দূরে, আমি যেন একা হয়ে গেলাম। মনে হতো আমি যেন পৃথিবীতে থেকেও একা একটি মানুষ। দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। রক্তশূন্যতার মতো অবস্থা হতো, মাথা ঘুরত, হাঁটতে কষ্ট হতো। তবু আমি পড়াশোনা ছাড়িনি। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। 9টি ইউনিয়নের স্কুল মিলিয়ে আমি একমাত্র মেয়ে ছিলাম যে বৃত্তি পেয়েছিলাম। সবাই খুশি হয়েছিল, কিন্তু আমার ভেতরের কষ্ট কেউ জানত না। এই অদৃশ্য যন্ত্রণা, শারীরিক ব্যথা আর মানসিক একাকিত্ব সহ্য করতে করতে 4টি বছর কেটে গেল। আমি বাইরে থেকে শক্ত ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়েছিলাম। এই কয়েকটি বছর আমি যেন মৃত্যুর মতো কষ্ট সহ্য করেছি। অসংখ্যবার ডাক্তার দেখিয়েছি, একের পর এক মেডিকেল রিপোর্ট করিয়েছি, কিন্তু কোথাও কোনো রোগ ধরা পড়েনি। আমি ভাবতাম, কেন আমি এত কষ্ট পাচ্ছি? কোন সেই রোগ যা রিপোর্টে ধরা পড়ে না? প্রশ্নগুলো বুকের ভেতরে জমে থাকত, কিন্তু উত্তর মিলত না। এভাবেই 4 বছর কেটে গেল। তারপর আমার বিয়ে হলো। ভেবেছিলাম হয়তো নতুন জীবন শুরু হলে সব কষ্ট পেছনে ফেলে আসতে পারবো। আরও একটি কথা, আমি একটি পার্সিয়ান বিড়াল পুষতাম। বিড়াল বললে ভুল হবে, সে ছিল আমার জীবনে নিজের সন্তানের মতো। খুব আদর করে বড় করেছি তাকে। নাম ছিল রক্সি। আমার বিবাহ জীবনের প্রথম দিন থেকেই রক্সি আমার সঙ্গেই ছিল, কিন্তু বিয়ের পর দিন থেকেই আমার শরীরের অদ্ভুত ব্যথা আর হলো না। আগের মতো আঁচড়ের দাগ ছিল না। আর তখনই একটা অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন রাতে আমি কোনোভাবেই রক্সিকে ঘরের ভেতর রাখতে পারতাম না। সে অস্থির হয়ে উঠত, দরজার দিকে তাকিয়ে হিস হিস করত, গর্জন করত। তার আচরণ দেখে মনে হতো যেন অদৃশ্য কেউ তাকে মারছে বা ভয় দেখাচ্ছে। অনেক সময় সে ঘরের এক কোণে তাকিয়ে থাকত, যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। তার চোখ বড় হয়ে যেত, লোম খাড়া হয়ে উঠত। আমি তাকে কোলে নিতাম, শান্ত করার চেষ্টা করতাম, কিন্তু তার শরীর কাঁপত। তখন আমার হাজবেন্ডের মনে হতো, এটা কি আবার সেই অদৃশ্য ছায়ার ফিরে আসা? কিন্তু আমি অতদিনেও জিনে বিশ্বাস করতাম না। আমার নতুন জীবনের শুরুতেই যেন পুরনো অশুভ ছায়া আবার চারপাশে ঘনিয়ে আসতে লাগলো। দিন যায়, সমস্যা বেড়ে যায়। এভাবেই বিয়ের 5 মাস কেটে গেল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু 5 মাস পর হঠাৎ
আমি আবার লক্ষ্য করলাম আমার শরীরে আঁচড়ের দাগ দেখা গিয়েছে। ধীরে ধীরে আবার শুরু হলো সেই পুরনো অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছিল আগের মতোই মৃত্যুর মতো কষ্ট হচ্ছে আমার। শরীরের ভেতর এক অদৃশ্য যন্ত্রণা যা আমি সহ্য করতে পারছিলাম না। এরই মধ্যে একদিন ভয়াবহ একটি ঘটনা ঘটল। সেদিন আমার স্বামী বাসায় ছিল না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি। হঠাৎ অনুভব করলাম পেছন দিক থেকে কেউ আমার মাথায় জোরে আঘাত করল। এরপর কি হয়েছে আমি জানি না। আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। সেদিন আমার স্বামী বাসা থেকে বের হওয়ার সময় আমি ঘুমিয়েছিলাম, তাই তিনি বাইরে যাওয়ার আগে দরজায় তালা লাগিয়ে গিয়েছিলেন। আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। জ্ঞান ফেরার পর মাথা ঝিমঝিম করছিল, শরীর দুর্বল লাগছিল। ভয়ে কাঁপতে কাঁপতে আমি স্বামীকে ফোন দিলাম। আমার কণ্ঠ শুনেই তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি দ্রুত বাসায় ফিরে এলেন। আরও একটি কথা, বিয়ের পরও আমি আমার স্বামীকে আমার শরীরের সেই পুরনো যন্ত্রণার কথা কখনো খুলে বলিনি। শৈশব থেকে যে অদ্ভুত ব্যথা, আঁচড়ের দাগ, অসহ্য কষ্ট আমি সহ্য করে এসেছি, সব আমি নিজের ভেতরেই চেপে রেখেছিলাম। আমি চাইনি আমার অতীতের অন্ধকারের ছায়া আমার নতুন সংসারের ওপর পড়ুক। চাইনি সে আমাকে দুর্বল ভাবুক কিংবা অকারণে ভয় পেয়ে যাক। তাই সব কিছু সহ্য করে মুখে হাসি রেখে আমি নীরবে আমার কষ্টগুলো লুকিয়ে রেখেছিলাম। কিন্তু ভেতরে সেই গোপন যন্ত্রণা যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠেছিল। পরের দিন দুপুরে আমি পাশের বাসার ভাবির কাছে গেলাম। ভাবির একটা ছোট মেয়ে ছিল, বয়স 2-3 বছরের মতো হবে। অদ্ভুত একটি ঘটনা সেদিন ঘটল। আমি দরজায় নক করতেই ছোট্ট মেয়েটি এসে দরজা খুলল। আমাকে দেখেই সে হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর অচেনা কঠিন স্বরে বলল, তুই চলে যা। আজ থেকে মরতে শুরু করবি, তোর জীবনের দিন গোনা শুরু হয়ে গেছে। ওই কথাগুলো যেন আমার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে গেল। এত ছোট একটা শিশু, কিন্তু তার কণ্ঠস্বর, তার চোখের দৃষ্টি সবকিছুই ছিল অস্বাভাবিক। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। কোনো কথা না বলে দ্রুত নিজের বাসায় ফিরে এলাম। বাড়িতে এসে আমি আমার স্বামীকে সব খুলে বললাম। সব কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, ছোট বাচ্চারা অনেক সময় না বুঝেই অনেক কিছু বলে ফেলে। হয়তো সে খেলার ছলে বা দুষ্টুমি করে বলেছে। তার কথাই বোঝা গেল তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। বাইরে থেকে বিষয়টি হালকা করে দেখলেও ভেতরে ভেতরে তিনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলেন। আর আমি অকারণে এক ভয় বুকে নিয়ে চুপচাপ বসে রইলাম। আমি ভাবতে শুরু করলাম, আমার এই অজানা রোগের সঙ্গে কি সেই কথাগুলোর কোনো মিল আছে? সবকিছু কি সত্যি এক সূত্রে গাঁথা? মনে আরেকটা প্রশ্ন জাগলো, আসলে কি জিন বলে কিছু আছে? কোনো অদৃশ্য শক্তি কি আমাকে এতদিন ধরে কষ্ট দিতে যাচ্ছে? আমি নিজেকে এই প্রশ্ন করলাম, কেন আমাকে কষ্ট দেবে? আমি তো তাদের কিছু করিনি, কখনো দেখিওনি। আমি কি কোনো ভুল করেছি, নাকি অজান্তেই কোনো অপরাধের শাস্তি ভোগ করছি? এই প্রশ্নগুলো আমার মনে ঝড় তুলতে লাগলো, কিন্তু উত্তর কোথাও খুঁজে পেলাম না। এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতেই মাগরিবের আজান ভেসে এলো। কিন্তু আজানের ধ্বনি মনকে শান্ত করার বদলে আমার ভেতরের অস্থিরতাকে স্পষ্ট করে তুলল। কোনোভাবেই চিন্তামুক্ত হতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার হাজবেন্ড আমাকে বলল, চলো একটু বাইরে যাই, তোমার মন ভালো হয়ে যাবে। আমি একটু ভেবে সম্মতি দিলাম। মনে হলো হয়তো বাইরে গেলে খোলা বাতাসে কিছুটা হাঁটাহাঁটি করলে মনটা হালকা হবে। কিন্তু কে জানতো সেই বাইরে যাওয়াটাই হয়ে উঠবে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার একটি দিন, যা আমি কোনো দিন ভুলতে পারবো না। বাইরে থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই শরীরে সেই পুরনো ব্যথা ফিরে এলো। প্রথমে সহনীয় মনে হলেও ধীরে ধীরে ব্যথা তীব্র হতে লাগলো। সময় যত গড়াচ্ছিল কষ্ট যেন ততই অসহনীয় হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে নির্মমভাবে আঘাত করছে। কিছুক্ষণ পর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। যন্ত্রণায় আমি কাঁপছিলাম, আর সহ্য করার শক্তি আমার ছিল না। আমি কষ্টভরা কণ্ঠে বললাম, আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি, আমাকে বাসায় নিয়ে চলো। তিনি আর কোনো প্রশ্ন না করে দ্রুত আমাকে বাসায় নিয়ে এলেন। বাসায় আসার পর থেকে আমার পেটের ব্যথা আরও বেড়ে গেল, আগের চেয়েও বহুগুণ বেশি। যন্ত্রণা এমন পর্যায়ে পৌঁছালো যে আমি আর সহ্য করতে পারছিলাম না। চিৎকার করে কাঁদতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন কেউ আমার
পেট চিরে ফেলছে। আমি চিৎকার করতে করতে কাঁদছিলাম। কিছুক্ষণ পর যন্ত্রণার তীব্রতায় আমি বাস্তবতা হারিয়ে ফেললাম। মনে হচ্ছিল কেউ যেন আমার রক্ত শুষে নিচ্ছে। আবার দেখলাম আমার দাদি কবরের ভেতর অস্থির হয়ে ছটফট করছেন। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, কেন এত বড় ভুল করলি? আমি আর পারছি না তোর কষ্ট দেখতে। ওই শয়তান তোকে মেরে ফেলবে। এতদিন তোকে দিয়ে তার নানা চাহিদা পূরণ করেছে, এখন পেটে ক্ষুধা। আমি সেই ভয়ঙ্কর ব্যথায় কাঁদছিলাম। আমার পাশে আমার হাজবেন্ড অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন। তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, তবু আমাকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। বারবার সান্ত্বনা দিচ্ছিলেন, মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন, কিন্তু কিছুতেই আমি শান্ত হতে পারছিলাম না। কিছুক্ষণ পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমি বমি করতে শুরু করলাম। যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করতে করতে বললাম, আমাকে আমার দাদির কবরের কাছে নিয়ে চলো, আমাকে সেখানে নিয়ে চলো। আমার মুখে কথা শুনে তিনি যেন সব বুঝে ফেললেন। তিনি জোরে জোরে সূরা পড়তে লাগলেন এবং আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে শয়তানের হাত থেকে রক্ষা করুন। এরপর তিনি তার এক ছোট ভাইকে ফোন করে সব ঘটনা খুলে বললেন। তার সেই ছোট ভাই রাজশাহীর দরগাপাড়া মসজিদের ইমামের ছেলে ছিলেন। ফোনের পাশ থেকে সবকিছু শুনে তিনি বললেন, ভাইয়া, আমি কাল ভাবির জন্য তাবিজ, পানি পড়া আর ঘর বন্ধ করার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসব। ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়লাম। কিছু সময় পর তার ছোট ভাই ফোন করলেন এবং বললেন, ভাইয়া, আপনার সঙ্গে কথা বলে ফোন রাখার পরেই ওই শয়তান জিনটি আমাদের বাড়ির ছাদে অনেক ঢিল মেরেছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। কথা শেষ করে ফোন কেটে দেওয়ার পর আবার আমি কান্না শুরু করলাম। আমার ব্যথা আরো তীব্র হয়ে উঠল। আমার জামাই সম্পূর্ণ নিরুপায় হয়ে সূরা পড়তে লাগলেন এবং আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে থাকলেন। কিছু সময় পর ফজরের আজান ভেসে এলো। ধীরে ধীরে আমি কিছুটা শান্ত হয়ে পড়লাম। এক সময় ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার হাজবেন্ড এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারল না। সারা রাত ঘটনার কথা ভেবে অস্থির হয়ে রইল। সকাল হলে একজন হুজুর এলেন। তিনি আমাকে তাবিজ দিলেন, পানি পড়া দিলেন এবং ঘর বন্ধ করার কিছু দোয়া পড়লেন। এরপর আমার জামাই আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন এবং 3 মাস সম্পূর্ণ বেড রেস্ট নেয়ার পরামর্শ দিলেন। আর রিপোর্টে আমার থাইরয়েড ধরা পড়ল। বাসায় ফেরার পর থেকে প্রতি রাতেই অদ্ভুত কষ্ট হতো আমার। রাত 12টার পর পেটে তীব্র ব্যথা উঠত, আর ফজরের আজান পর্যন্ত আমি সেই যন্ত্রণা সহ্য করে চিৎকার করে কাঁদতাম। আমার জামাই অসহায়ের মতো পাশে বসে থাকতেন, সূরা পড়তেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এভাবেই কয়েকটি দিন কেটে গেল। ধীরে ধীরে আমি সুস্থ হতে শুরু করলাম। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। কখন যে সময় চলে যায় বুঝতেই পারিনি। 3 মাস পর আমি আবার মেডিকেলে ফলো আপের জন্য গেলাম। যাওয়ার পথে অসাবধানতাবশত আমার তাবিজ কেটে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার শরীর আবার খারাপ হতে শুরু করে। হঠাৎ অসুস্থ বোধ করতে থাকি। আমার হাজবেন্ড দ্রুত আমাকে বাসায় নিয়ে আসেন। বাসায় পৌঁছার পর তিনি দেখলেন তার সামনেই আমার শরীরে আঁচড়ের মতো দাগ পড়তে শুরু করেছে। বিষয়টি দেখে তিনি ভীষণ ভয় পেলেন। প্রমাণ হিসেবে তিনি ফোনের ক্যামেরা আমার শরীরের দিকে ধরে ভিডিও করতে লাগলেন। ভিডিও করার সময়ও নতুন দাগ পড়ছিল। শুধু তাই নয়, ঘরের দেয়ালে ওপরের দিকে ওঠা অদ্ভুত দাগও তিনি লক্ষ্য করলেন। সবকিছু দেখে তিনি সঙ্গে সঙ্গে হুজুরকে ফোন করলেন। হুজুর এসে আমাকে আবার তাবিজ পরিয়ে দিলেন, দোয়া পড়লেন। কিছু সময়ের মধ্যে আমি ধীরে ধীরে শান্ত হয়ে গেলাম। তার কিছুদিন যেতে না যেতেই আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলাম। নামাজ পড়া শুরু করলাম এবং নিয়মিত আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। কিছুদিনের মধ্যে আমি সেই ভয় ও যন্ত্রণা কাটিয়ে উঠলাম। পরে জানতে পারি আমার দাদু কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন। আমার দাদার জমিতে বাড়িতে তুলার গাছ ছিল। সেই জমিতে শয়তানের কোনো পূজা হতো। সেই শয়তান আমার মুক্তি নষ্ট করার জন্য, আমার উপর কষ্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। সে আমার রক্ত পর্যন্ত খাচ্ছিল। আল্লাহর সাহায্য, হুজুরের দোয়া এবং তাবিজ ছাড়া আমি হয়তো সেই ভয়াবহ সময় থেকে বেরিয়ে আসতে পারতাম না। কিন্তু একটি বিষয় আজও আমি বুঝতে পারিনি, আমার দাদি কিভাবে আগে থেকে সবকিছু জানতেন। আমার দাদির সঙ্গে এতটা যোগাযোগ, বোঝাপড়া কিভাবে সম্ভব হলো? রহস্য আজও থেকে গেছে। আর সেই সঙ্গে এই ভয়ঙ্কর বিষয়গুলো আমার সঙ্গে যে হবে, এটা তিনি কিভাবে জানলেন?
এই সব রহস্য, অতীতের ঘটনাগুলো আজও আমার মনে প্রশ্ন জাগিয়ে তোলে। এখনো সেই ব্যথা অনুভব করি। আমার শরীরে যে আঁচড় এবং দাগগুলো পড়েছিল তা আজও চোখে পড়ে। এই বিষয়টাই ছিল আমার জীবনের অনেক বড় একটা ঘটে যাওয়া ঘটনা। আরও আছে কালো জাদু নিয়ে এবং নানির বাসার বাঁশবাগান নিয়ে, কবর নিয়ে। এই ঘটনাটা পছন্দ হলে পরে সেগুলো পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আর বলে রাখি, এই ঘটনাটি পাঠিয়েছেন ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন। আপনারা সবাই তাকে চেনেন, কারণ তিনি জুনায়েদ হুজুরের ঘটনা পাঠিয়ে থাকেন এবং এই ঘটনা বেশ জনপ্রিয়। আপনারা সবাই শুনতে পছন্দ করেন, আর সে কারণেই এই ঘটনা নিয়ে আবারও ফিরে আসা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। সকলকে জানাই ঈদ মোবারক। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটি জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। জুনায়েদ হুজুরের কাছ থেকে শোনা সবচেয়ে ভয়ঙ্কর ও আশ্চর্যময় ঘটনা এটি। ঘটনায় হওয়া ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল। জুনায়েদ হুজুর যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। সাল আনুমানিক 1980 কিংবা 83, ঠিক মনে নেই। আমার দাদা মোহাম্মদ আব্দুর রৌফ কিছুদিন হলো মারা গিয়েছেন। পরিবারের ওপরে তখন শোকের ছায়া। কিন্তু সেই কঠিন সময়ে আমি জানতে পারলাম দাদার আত্মা নাকি বন্ধক রাখা। কথাটি বলল দাদার বিশ্বস্ত এক খাদেম কাদির আলী। কথাটি শুনে আমি 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আত্মা আবার বন্ধক রাখা যায়, এ কেমন কথা? কাদির আলী নিচু স্বরে বললেন, হুজুর, আমি জানি এই কথাটা বিশ্বাস করার মতো নয়, কিন্তু আমি সত্য কথা বলছি। সব ভালোবাসার খেল। আপনি তো জানেন, যখন আপনি 5 বছরের ছিলেন তখন আপনার দাদি এক বিশাল কালো জাদুর শিকার হয়েছিলেন। কোনোভাবে কোনো উপায় না পেয়ে আপনার দাদিকে সুস্থ করা সম্ভব হচ্ছিল না। আর আপনার দাদা তার স্ত্রীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তো তখন থেকে তিনি জানতে পারেন বাংলাদেশের কোনো এক জঙ্গলের গহীন কোণে একদল শয়তান পূজারী তন্ত্র মন্ত্র চর্চা করে। তারা অনেকটা বন মানুষের মতো। তারা এই তন্ত্রবিদ্যায় এতটা পারদর্শী ছিল যে তাদের সামনে কেউ টিকতেই পারত না। তখন আপনার দাদা তাদের খোঁজ করতে করতে সেই জঙ্গলে যান এবং সেই পূজারীদের কাছে অনুরোধ করেন যেন আপনার দাদির ওপরে থাকা ভয়ঙ্কর জিনটাকে তারা হত্যা করে। তখন সেই বন মানুষরা এই কাজ করতে রাজি হয়, তবে শর্ত একটাই, আপনার দাদার আত্মা তার সাথে বিনিময় করবে। এক কথায় দাদার আত্মার বদলে এই কাজটি তারা করবে। দাদার মৃত্যুটাও তাদের জন্যই। মৃত্যুর পর সেই আত্মা দিয়ে তারা শয়তানকে খুশি করবে আর আরো শক্তিশালী হয়ে উঠবে। আপনার দাদা আমাকে ওসিয়ত করেছিলেন যাতে আপনাকে সব খুলে বলি, আর আপনি সেই শয়তানের কবল থেকে আপনার দাদার আত্মাকে মুক্ত করেন। এই বলে কাদের আলী থামলেন। আমার বলার কোনো ভাষা ছিল না। চুপচাপ নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়ি। চিন্তা করছিলাম এখন কি করা উচিত। হঠাৎ দরজা খুলে গেল। চোখ ধাঁধানো আলো নিয়ে আমার 7 জিনেরা ঘরে প্রবেশ করল। তারা আমার শিওরে এসে বসল। ইসমাইল বলল, হুজুর,
আপনি কি চিন্তিত? আপনি চিন্তা করবেন না, আমরা সকলে সেই জঙ্গলে যাব এবং সেই শয়তানদের হত্যা করব। আপনার দাদার আত্মা বড়ই পবিত্র আত্মা। তারা যদি এই আত্মার অপব্যবহার করে তবে সব শেষ। প্রতি অমাবস্যার রাতে একটি করে পবিত্র আত্মা তারা শয়তানকে উপহার দেয়। চলুন এখন রওনা হওয়া যাক। কাদের আলীর কাছ থেকে জঙ্গলের ঠিকানা নিয়েই রওনা দিয়ে দিলাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। ছোটখাটো একটা হোটেলে উঠে পড়লাম। আজকের দিনটা বিশ্রাম নিয়ে আগামীকাল যাব জঙ্গলের ঠিক মাঝখানে। রাতে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। রাত আনুমানিক 2টা বাজে। ঘরের বেলকনি থেকে কর্মর শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ হাড় চিবিয়ে খাচ্ছে। ঘর সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন। নিজের হাত পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপরেও সাহস করে 1 পা 2 পা করে এগিয়ে গেলাম বেলকনির দিকে। দরজা আলতো করে খুললাম, কিন্তু বেলকনিতে কিছুই নেই। আমি একটু অবাকই হলাম। বিছানায় যাওয়ার জন্য যেই পেছনে ঘুরলাম, হঠাৎ কাঁটাযুক্ত 2টি হাত আমার গলা চেপে ধরল। আমাকে বাটি থেকে 2 হাত ওপরে উঠিয়ে ফেলল। আমি আপ্রাণ বাঁচার চেষ্টা করছি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ ইসমাইল দৌড়ে এসে সেই ছায়াটাকে 1 থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই। সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করি। রাতে কি হয়েছিল তা ইসমাইলকে জিজ্ঞাসা করতে এসে বলল, হুজুর, রাতে আমরা কিছু বিষয় নিয়ে ছাদে আলোচনা করছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল আপনার ঘরের বেলকনি থেকে একটা ছায়া দৌড়ে পালিয়ে যাচ্ছে। আপনি ঠিক আছেন কিনা দেখার জন্য যেই ঘরে আসলাম, আমি দেখলাম একটি ছায়ার অবয়ব আপনার গলা চেপে ধরেছে। আমি থাপ্পড় মারতে সেটা পালিয়ে যায় আর আপনি অজ্ঞান হয়ে যান। ভূত বলল, আমার মনে হয় সেই তান্ত্রিকরা আমাদের আসার কথা জানতে পেরেছে, তাই তো আমাদের উপর এভাবে আক্রমণ করছে। ইসমাইল বলল, আমারও তাই মনে হয়। জঙ্গলে প্রবেশের পূর্বে এই জঙ্গলের ইতিহাস সম্পর্কে জানা জরুরি। তাই গ্রামবাসীর কাছ থেকে এই সম্পর্কে জানতে হবে। যেই কথা সেই কাজ। সকালে নাস্তা সেরে আমরা রওনা দিলাম গ্রামবাসীদের সাথে কথা বলার জন্য। গ্রামে পৌঁছে অনেককেই এই জঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কোনো কথা বলতে রাজি না। যখনই জঙ্গলের কথা জিজ্ঞাসা করি তখনই সকলের চোখে মুখে আতঙ্ক নেমে আসে। তো অনেক ঘোরাঘুরি করে অবশেষে একজন 80 বছর বয়সী লোককে পেলাম, যে আমাদের সাথে কথা বলতে রাজি হলো। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগলো, আমাদের এই গ্রামের নাম অজয়নগর। মানুষের মধ্যে ছিল ভ্রাতৃত্বের বন্ধন। সকলেই সকলের দুঃখ কষ্টে পাশে এসে দাঁড়ায়। এই অজয়নগরের পাশেই অবস্থিত মৌনী বাবার বোন। বাবা দাদার কাছ থেকে শুনেছি এই জঙ্গলের ঠিক মাঝখানে একজন শয়তান পূজারীর সমাধিস্তম্ভ রয়েছে। আর এখানে একদল শয়তান পূজারী তান্ত্রিক এসে তন্ত্র বলে পুরো জঙ্গলকে বিমোহিত করে রেখেছে। এই জঙ্গলের কোথায় কি হচ্ছে সব খবর তারা পায়। এই জঙ্গল মায়া দ্বারা আচ্ছন্ন। যে একবার ভেতরে যায় সে আর কখনো ফেরত আসতে পারে না। তারা বড়ই ভয়ঙ্কর। মানুষকে হত্যা করে উৎসব করে। বৃদ্ধা আমাকে ইশারা করে জঙ্গলের সীমানা দেখিয়ে দিল। এতটুকু বলেই বৃদ্ধা থামেন। আমি বুঝেছি বৃদ্ধা আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু অজানা কোনো ভয় তাকে থামিয়ে দিয়েছে। ইসমাইল বলল, হুজুর, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আগামীকাল সকালে আমরা সেই মৌনী বাবার বনে যাব। যা হবে দেখা যাবে। কি আর করার, হোটেলে ফিরে আসলাম। কিন্তু গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাটি কিছুতেই ভুলতে পারছিলাম না। রাত 10টার দিকে ঘুমোতে চলে গেলাম। যেহেতু গ্রাম অঞ্চল তাই শীত বেশ ভালোই লাগছে। লেপ গায়ে দিয়ে শুয়ে রয়েছি। হঠাৎ আমার চোখ গেল মাথার উপরে থাকা ফ্যানের দিকে। দেখলাম হলুদ শাড়ি পরা এক অবয়ব রক্ত মাখা চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ থেকে অজস্র লালা বেয়ে বেয়ে লেপের উপরে পড়ছে। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেই অবয়ব সেখান থেকেই তার বিশ্রী হাত লম্বা করে নামিয়ে লেপ ওপরে তুলে বেলকনির দিকে ছুঁড়ে মারল। মনে মনে ইসমাইলকে স্মরণ করলাম, কিন্তু তাদের কোনো খবর নেই। এবার সেই অবয়ব আমাকে বিছানা থেকে 2 হাত ওপরে তুলে বিছানার সাথে 3 বার আছাড় দিয়ে মেঝেতে ছুঁড়ে মারল। মেঝেতে পড়ে আমি ব্যথায় কাতরাচ্ছি।
হঠাৎ দরজা ভেদ করে আমার 7 জিন উপস্থিত হলো। তারা আসতেই সে অবয়বটি পালিয়ে গেল। কি হচ্ছে কি আমার সাথে? আমার এই জীবনে আমার সাথে কোনো জিন পেরে ওঠেনি। সকলেই আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে, কিন্তু আজ আমার শক্তিশালী 7 জিনও কিছুই করতে পারছে না। যাই হোক, শরীরে অসহ্য ব্যথা নিয়ে না ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দিলাম। সকাল 8টা নাগাদ রওনা দিলাম সেই মণি বাবার জঙ্গলের উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা জঙ্গলের বেশ ভেতরে প্রবেশ করি। দিনের বেলাতেও সেই জঙ্গলটিতে ছেয়ে রয়েছে অন্ধকার। দূর থেকে ঝিঁঝি পোকার আওয়াজ আসছে। আমি অবাক হয়ে গেলাম। দিনের বেলা ঝিঁঝি পোকার ডাক। জঙ্গলের এক জায়গায় আসতেই চোখে পড়ল একটা পুরনো স্টেশন। এই জঙ্গলের মধ্যে স্টেশন? কৌতূহল বশত স্টেশনটি দেখার ইচ্ছে হলো। ইসমাইলের বারণ থাকা সত্ত্বেও পা বাড়ালাম স্টেশনের দিকে। স্টেশনটি সম্পূর্ণ পরিত্যক্ত। লোহার লাইনগুলোতে জং ধরে ভেঙে গিয়েছে। স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। রুম সম্পূর্ণ খালি, একটি মাছিও নেই সেখানে। হঠাৎ পাশে থাকা সহকারী স্টেশন মাস্টারের রুম থেকে থাম করে শব্দ আসলো। আমি দৌড়ে গেলাম সেই রুমে। রুমটি সবচেয়ে বেশি অন্ধকার। রুমে বেশ বড় একটি লোহার পাইপ ভেঙে পড়ে আছে। হঠাৎ দূর থেকে ভেসে আসলো কুকুরের কান্নার আওয়াজ। তখনও আমরা সেই রুমের ভেতরেই দাঁড়িয়ে আছি। পরিবেশ সম্পূর্ণ নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে আদনানের অস্বাভাবিক চিৎকারের আওয়াজ পেলাম। পেছন ফিরতেই আমরা দেখলাম একটা লম্বা কালো অবয়ব আদনানের গলা চেপে ধরেছে। সেই অবয়বের চোখ মুখ থেকে আগুন বেয়ে বেয়ে পড়ছে। আমরা বাকি 6 জিন আপ্রাণ চেষ্টা করছে, আর এদিকে আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে সব দেখছি। হঠাৎ আমার মনে পড়ল, জঙ্গলে আসার পূর্বে ছোট বোতলে করে জমজমের পানি নিয়ে এসেছি। আর সময় নষ্ট না করে পকেট থেকে জমজমের পানি বের করে ছিটিয়ে দিলাম সেই অবয়বের দিকে। যেই না তার গায়ে পানি লাগলো, সে আদনানকে রুমের বাইরে ছুঁড়ে ফেলল। অসহ্য চিৎকার করতে লাগলো সে। সারা শরীরে আগুন লেগে গিয়েছে। আমরাও এক দৌড়ে আদনানের কাছে আসলাম। কিছুক্ষণের মধ্যেই সব নিস্তব্ধ। সেই অবয়বের মৃত্যু হয়েছে। সময় কম, তাড়াতাড়ি আমাদের জঙ্গলের মাঝে পৌঁছাতে হবে। কিন্তু জঙ্গলের কোনো কুল কিনারা বের করতে পারছি না। কোথা থেকে শুরু, কোথায় এর শেষ? দিশেহারা হয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটি বড় গাছের সামনে। কিন্তু অবাক করা ব্যাপার, গাছটির ডালে অসংখ্য সুতা বাঁধা। মনে হচ্ছে কেউ এখানে মানত করত। গাছের নিচে বাঁধাই করা এক জায়গায় কিছু একটা লেখা ছিল, কিন্তু বাংলা ভাষায় না। যেহেতু জিনেরা সব ভাষাই বোঝে, তাই ইসমাইল লেখাটি পড়তে সক্ষম হলো। সেখানে লেখা ছিল, পবিত্র গাছ। শয়তানকে যদি ধ্বংস করতে চাও, তাহলে তার দুর্বল জায়গা খুঁজে বের করো। পুড়িয়ে দাও সমাধিস্তম্ভ। ঈশ্বরের নামে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধে। ভয় পেও না, ভয় পেলেই পরাজয়। আমরা সকলেই যা বোঝার বুঝে নিয়েছি। এইবার আমরা সেই শয়তানের মোকাবেলা করতে প্রস্তুত। হঠাৎ পেছন থেকে কুকুরের ডাক ভেসে আসলো। আমরা পেছন ঘুরতেই দেখলাম কুকুরের মতো মুখ আর ছাগলের মতো দেহ এবং একটা লেজ বিশিষ্ট প্রাণী। একটি নয়, বরং এক দল। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা ক্ষুধার্ত। ইসমাইল বলল, এরা কোনো জন্তু নয়, এরা জন্তুরূপী জিন। আমার 7 জিন একে অপরের হাত ধরে একটি বৃত্ত বানালো, আর বৃত্তের মাঝখানে আমি। তারা উচ্চ স্বরে সূরা তেলাওয়াত করছে। আমি আযান দিতে লাগলাম। তেলাওয়াত শুনে জন্তুরূপী জিনগুলো দিশেহারা হয়ে ছুটতে লাগলো। এত জোরে আওয়াজ করতে থাকলো, বোঝানো সম্ভব নয়। 5 মিনিটের মধ্যে সব শান্ত। আমি মনে মনে ভাবছিলাম, যেখানে দিনের বেলাতেই এত জিনের তাণ্ডব, সেখানে রাত নামলে তো নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব। সারাদিন জঙ্গলের ভেতরে শুধু ঘুরপাক খাচ্ছি, কিন্তু সেই সমাধি স্তম্ভের কোনো হদিস নেই। পশ্চিমের আকাশে সূর্যমামা বিদায় নিচ্ছে। শেয়ালের হুক্কা হুয়া আওয়াজে রাতের ঘোর অন্ধকার নেমে এলো। অন্ধকার নামতেই জঙ্গলের পরিবেশ অন্যরকম হয়ে গেল। বিভিন্ন পশু পাখির ডাক কানে আসছে। ইসমাইল বলল, খারাপ শক্তি সবসময় জাগ্রত হয়। আশা করছি সেই সমাধিস্তম্ভ এখন জাগ্রত হবে।
কতটুকু শেষ করার আগেই দূর থেকে ঢোলের আওয়াজ ভেসে এলো, তার সাথে মন্ত্রপাঠ। হুজুর, সামনে এগোন, আর অবশ্যই শরীর বন্ধ করে নেবেন। আমরা 1 পা 2 পা করে এগোতে লাগলাম। একটু সামনে যেতেই দূর থেকে এক সূক্ষ্ম আলোক রশ্মি আমার চোখে এলো। যত সামনে এগোচ্ছি বুকের ভেতরে ভয় আরো জেঁকে বসছে। অবশেষে আমরা সেই সমাধি স্তম্ভের কাছে পৌঁছে গেলাম। দোতলা বিশিষ্ট একটি দালান কোঠার ভেতর থেকে আলো এসে পরিবেশকে আলোকিত করছে। দূরের একটি গাছের পেছন দিক থেকে তাদের গতিবিধি লক্ষ্য করছি। তারা মোট 17 জন, সকলেই কলাপাতার তৈরি পোশাক পরে আছে, শুধুমাত্র একজন বাদে। সে সেই সমাধির কাছে রেশমের কাপড় পরে মন্ত্র পাঠ করছে। ইসমাইল ধীরে বলল, হুজুর, যেই লোকটা সমাধির কাছে বসে মন্ত্র পড়ছে সেই হচ্ছে সর্দার। সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে। হঠাৎ তারা ঢোল বাজানো বন্ধ করে দিল। এইবার সেই লোকটি সমাধি ছেড়ে উঠে এসে উচ্চ স্বরে বলতে লাগলো, ভাইরা আমার, মৌনী বাবা আমাদের কাজে সন্তুষ্ট, কিন্তু তিনি চান শয়তান আরো শক্তিশালী হোক। তাই তোমরা আরো 3টি মহাপবিত্র আত্মা নিয়ে এসো। কথা শেষ করার আগে ইঁদুরের জঙ্গল থেকে এক শয়তান পূজারী এক বৃদ্ধ লোককে টেনে হিঁচড়ে সর্দারের পায়ের সামনে আনলো। সর্দার, আমাদের ব্যাপারে এই বুড়ো একজনকে সব বলে দিয়েছে, আমরা কে, কেন এখানে আছি এই সব। আমি ভালো করে লক্ষ্য করতেই দেখলাম এই সেই বৃদ্ধা লোকটি যে আমাদের জঙ্গলের ইতিহাস ও রাস্তা দেখিয়ে দিয়েছিল। এবার ভয়ঙ্কর রাগী কণ্ঠে সর্দার বললেন, এই বুড়ো, এত সাহস! তোদের বলেছিলাম আমাদের ব্যাপারে কাউকে না বলতে। আমি সেই বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করলাম। এগোতে যাব, ঠিক তখনই আমাকে একজন আটকে দিল। ইসমাইল, হুজুর, এই ভুল করবেন না। সেই বৃদ্ধাকে এখন বাঁচানো অসম্ভব। ওই দিক দিয়ে সেই সর্দার রাগে ফেটে সেই বৃদ্ধার পা ধরে 13টি আছাড় মারল। বৃদ্ধা মারা গেল। তারপর বৃদ্ধার সেই লাশ হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেল সমাধি স্তম্ভের দিকে। তারা উচ্চস্বরে বলতে লাগলো, হে অপবিত্রদের বাদশাহ, এই প্রাণকে তুমি গ্রহণ করো। এরপর সেই লাশগুলো বাকিদের দিকে ছুঁড়ে ফেলতেই সকলেই ঝাঁপিয়ে লাশটিকে গোগ্রাসে এক মুহূর্তেই খেয়ে ফেলল। এইসব দেখতে না পেরে আমি চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু এরপর যা হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই সর্দার পকেট থেকে একটি কাঁচের শিশি বের করলো আর বলল, আমার ভাইরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমরা একটি পবিত্র আত্মাকে বন্দী করি। এই আত্মাটি অনেক জেদি। যদি তাকে আমাদের মন্ত্র বলে দুর্বল না করি, তবে আমরা এই অমাবস্যাতে মৌনী বাবাকে খুশি করতে পারবো না। তাই আপনারা এখন এটিকে মন্ত্র বলে দুর্বল করবেন। এটুকু বলতেই সব পূজারী গোল হয়ে বসল। তাদের এক হাতে একটি গাছের ডাল, আর এক হাতে মানুষের পায়ের হাড়। সর্দার বোতলের মুখ খুলল। বুঝলাম আমার দাদা আব্দুর রৌফের আত্মা। তারা অমানসিক নির্যাতন করল। কেউ মন্ত্র বলে, কেউ নানাভাবে। আমার চোখে অঝরে পানি ঝরছে। আমি আজ একজন রাগী হয়েও কিছু করতে পারছি না। নীরব দর্শক হয়ে আছি। টানা 5 ঘন্টা চলল এই সব। এরপর দূর থেকে ভেসে এলো সুমিষ্ট ধ্বনি, আজানের ধ্বনি। আজান শুনতেই সর্দার তড়িঘড়ি করে আবার বোতলটি বন্ধ করে ফেলল। ধীরে ধীরে সকাল হলো। ইসমাইল বলল, হুজুর, সেই পবিত্র গাছের কাছে চলুন, আলোচনা করব কিভাবে এদের পরাজিত করা যায়। আমরা দেরি না করে সেই গাছের কাছে গেলাম। ইসমাইল বলল, আগামীকাল রাতের সব ঘটনাকে একত্রিত করে আমি তাদের 2টো দুর্বলতা খুঁজে পেয়েছি। তারা আজানের ধ্বনি ভয় পায়, তারা পবিত্রতা সহ্য করতে পারে না। এই দুটো দিয়েই আমাদের এগোতে হবে। আজ রাতে তারা নিশ্চয়ই আবার উৎসব পালন করবে। আমরা তখনই তাদের দুর্বল করে দেব। প্রথমে সেই দালান কোঠা থেকে বড় বড় বিশাল আকৃতির বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তে তাদের বন্দী করতে হবে। হুদ, আদনান, সাফি ও ইব্রাহিম, তোমরা যত জোরে পারো আজান দেবে। আর আলিফ, তুমি অনবরত বিশেষ কিছু আয়াত পড়বে। হুজুর, আপনি জমজম কূপের পানিতে গায়েবী আতর মিশিয়ে তাদের সবার গায়ে বিরতিহীনভাবে ছেটাবেন। আর আমি সেই সর্দারের কাছ থেকে কাঁচের শিশিটি ছিনিয়ে নেব। মনে রাখবেন, আমাদের সুযোগ একটাই। আমরা
আর দেরি না করে সেই লম্বা বৃত্ত এঁকে ফেলি। বৃত্তটি এমনভাবে আঁকা হলো যে কারো চোখে পড়া অসম্ভব। শুধু রাত হবার পালা। রাত আনুমানিক 8টা কি 9টা। দালান কোঠার দরজা খুলে গেল। সব পূজারীরা এক এক করে ভেতর থেকে বের হয়ে এলো। সকলের হাতে একটা করে ঢোল। তারা তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে ঢোল বাজাতে শুরু করলো। টানা 30 মিনিট চলল উৎসব। এবার সর্দার ভেতর থেকে বাইরে এলো। আগামীকাল অমাবস্যার রাত। আজ যেভাবেই হোক আব্দুর রৌফের আত্মাকে দুর্বল করতে হবে, সর্দার বলল। এই সর্দার পকেট থেকে সেই শিশি বের করলো। আমার পেছন থেকে ইসমাইল ইশারা করতেই আমি তাদের সামনে গেলাম। আমাকে দেখে সবাই অবাক। সর্দার বলল, তুই? আব্দুর রৌফের নাতি জুনায়েদ এখানে কেন? কি চাস? আমি বললাম, আমি আল্লাহর গোলাম, কারো কাছে মাথা নত করি না। আমি এখানে এসেছি আমার দাদার আমানত নিয়ে যাওয়ার জন্য। সর্দার বলল, কিছুই করতে পারবি না। এই বলে সে তার 16 জন পূজারীকে আদেশ করল আমাকে ধরে ফেলতে। আমি আর দেরি না করে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। আমার তেলাওয়াত শুনে তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। পেছন থেকে আমার 7 জিনেরা আসে। ইসমাইল এক দৌড়ে সর্দারের হাতে থাকা কাচের শিশিটি নিয়ে নেয়। সময় কম। ইসমাইল বলে, আমাদের এখনই এই জঙ্গল থেকে বের হতে হবে। আমরা দৌড়াতে থাকি। একবারও থামিনি। হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কিছু মনে নেই। সকালে নিজেকে হোটেলে আবিষ্কার করি। আমরা যখন দৌড়াতে দৌড়াতে অনেক আগে এই জঙ্গল থেকে বের হয়ে গিয়েছিলাম, সেই পূজারীদের একটা নিয়ম আছে, তারা জঙ্গল থেকে বের হতে পারবে না। তাই আমাদের কোনো ক্ষতি হয়নি। এখন আমাদের গ্রামে যেতে হবে এবং দাদার কবরে এই শিশি পুঁতে দিতে হবে। এরপর আমরা গ্রামে ফিরে আসি। শিশিটি দাদার কবরে পুঁতে দেই। টানা 6 মাস আমি ঘুমোতে পারিনি। ঘুমোলেই জঙ্গলের ভয়ঙ্কর ইতিহাস মনে পড়ত। আল্লাহর রহমতে এরপরে সবকিছু ঠিক হয়ে গেছে। এই বলে জুনায়েদ হুজুর থামেন। আমি স্পষ্ট লক্ষ্য করলাম তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এই ছিল ঘটনা। পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন। জুনায়েদ হুজুরের আরও একটি ঘটনা শুনলাম আপনাদের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন, উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত। ঈদ উপলক্ষে এই ঘটনাটি। সুতরাং আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা পরিবার নিয়ে খুশির সাথে ঈদ পালন করুন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর আশা করছি যে আপনারা সবাই এই মুহূর্তে এনজয় করছেন প্রত্যেকটা মুহূর্ত। যাই হোক, আমাদের সঙ্গে একজন গেস্ট থাকার কথা ছিল, কিন্তু সেই গেস্ট এখন আছে কিনা রাব্বি জানেন, রাব্বি বলতে পারবেন। আমি শুনেছিলাম যে গেস্টটা থাকবে না এরকম ভেবেছিলাম। তো যদি গেস্ট থাকে রাব্বি, আমি কিন্তু গেস্ট নিতে পারবো। সুতরাং আপনি যদি চান তাহলে আপনি বলতে পারেন। আর আমি তো কিছুক্ষণ কিছু কমেন্ট পড়ে ফেলি। কমেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে আছেন এবং আমাদেরকে লিখছেন। দেখতে পাচ্ছি মাসুম ফ্রম মেহেরপুর আমাদের সঙ্গে আছেন। রহিম দুবাই থেকে লিখছেন কি এই চা বাগানের ছায়া মানব, এই ঘটনাটি অনেকে শুনতে চেয়েছেন। নাহিদ হাসান লক্ষ্মীপুর দুর্গাপুর রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ ঠাকুরগাঁও থেকে। আমাদের সঙ্গে আছেন সুজন খুলনা থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বগুড়া থেকে প্রিন্স। আমাদের সঙ্গে অনেকে নাম লিখছেন না। ইমরান আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে, তিনি শুনছেন আমাদেরকে। হেমায়েত ইসলাম ময়মনসিংহ থেকে আমাদেরকে শুনছেন। সৌদি আরব থেকে আপন শুনছেন আমাদেরকে। এই বছরের পরিকল্পনা কি আমাকে জানতে চেয়েছেন আমাদের কাছে একজন। এই বছরের পরিকল্পনা অনেক কিছুই, সেটা নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করেছেন রিয়াদ মাহমুদ। আমরা রিয়াদ মাহমুদকে অন এয়ারে স্বাগত জানাচ্ছি। এবং রিয়াদ মাহমুদ, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আপনার ভিডিওটা অফ করতে পারেন, সমস্যা নাই। আমাদের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। খুবই দ্রুত আমরা তার কাছে চলে যাব। এবং রিয়াদ মাহমুদ, আমি আপনার জন্য ওয়েট করছিলাম আসলে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং নিশ্চয়ই আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন। আপনি আনমিউট করে বলতে পারেন আপনার পরিচয়, মানে পূর্ণাঙ্গ পরিচয়, আপনি কোথা থেকে বলছেন এবং কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন। তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। ভাই, আমার নাম হৃদয় মাহমুদ। আমি বলছিলাম
ফরিদপুর জেলার মধুখালী থানার মেকটামি নামে একটা গ্রাম থেকে। তো আমি ওকে, আপনি তাহলে সরাসরি আপনার ঘটনায় যেতে পারেন। যাই হোক, তো আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, যে জন্য আর জিজ্ঞেস করছি না আপনি কেমন আছেন। আপনাকে আর গোলাম রাব্বি ভাইয়াকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমি আজকে আমার এই ঘটনাটি শেয়ার করতে পারছি। আর আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। যে এই ঘটনাটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছিল যেটা আমার পুরো জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। আর আমি সর্বশেষ এমন পরিস্থিতির শিকার হয়েছিলাম যে আমি আত্মহত্যা করবো এরকম একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছিলাম, বা আমি করার চেষ্টাও করছি। তারপরও পরবর্তীতে ভাবে দেখলাম যে আসলে এই একটা কারণে তো আর নিজের জীবন শেষ করে দিলে হবে না। নিজের পরিবার আছে বা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ওই রাস্তা থেকে সরে আসি। তো যাই হোক, আমি এখন আমার ঘটনায় চলে যাই সরাসরি। ঘটনাটা ঘটে 2018 সালের দিকে। তো আমার বর্তমান বয়স হচ্ছে 22 বছর। 2018 সালে তখন আরো অনেক ছোট ছিলাম। আমি ছোটবেলার থেকেই আমি অনেকটা সঙ্গীত প্রেমী ছিলাম, যে কারণে আমার বাঁশির প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করতো। আমাদের এলাকাতেই আমার এক কাকা হয়, উনি সম্পর্কে আমাদের বাসা থেকে 2-3 বাসা সাইডে তার বাসা। তো উনি রাত্রে দেখা গেছে অনেক রাত্রে বাঁশি বাজাইতো। আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনতাম। আর যখন উনি বাঁশি বাজাতো আমি মানে বিছনা ছেড়ে উঠে বসে থাকতাম আর ভাবতাম যে কোনো এক সময় আমি ওইরকম বাঁশি বাজাবো। তো যাই হোক, আমি একটু বড় হলাম। হওয়ার পরে আমাদের এখানে বৈশাখী মেলা হয় মধুখালীতে, যারা মধুখালী ফরিদপুরে আছে তারা অবশ্যই জানে। তো আমি ওই মেলাতে গিয়ে ওইখান থেকে একটা বাঁশি কিনে আনি। বাঁশি কিনে আনার পর বাঁশি বাজানো শিখি। অনেক প্রায় 3-4 বছর যাবত আমি বাঁশি বাজানো শিখি। শেখার পরে মোটামুটি আমি ভালো একটা বংশী বাদক হই। তো আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম তালতলা। যেটা আমাদের মেকটামের যারা আছে, মধুখালী উপজেলার মেকটামি গ্রামে যারা আছে তারা এই জায়গাটা সম্পর্কে জানে। এই জায়গাটা নিয়ে অনেক ঘটনা আছে। ইভেন জায়গাটা আমাদের নিজেদেরই, তালতলাটা ওইটা আমাদেরই তাল গাছ ছিল। এই অনেক ঘটনার পরে আমার বাবা আর কি ওই তাল গাছগুলা সব এখন কেটে ফেলছে। তো এখানে এসে বসে আমি রাত 12টা-1টার দিকে বাঁশি বাজাতাম। তো বাজাইতে বাজাইতে একটা সময় মানে এরকম কয়েকদিন হয়েছে, হয়তো 15-20 দিন আমি নিয়মিত এসে বাঁশি বাজাইছি এখানে। বাজানোর পর একদিন আমি বাসায় যেয়ে ঘুমাই। আমার পুরোপুরি মনে আছে যে আমি দরজা লাগাই দিয়ে ঘুমাই। আমি যখন আমার আম্মু ফজরের নামাজ পড়তে উঠে উঠে দেখে যে আমার রুমের দরজা খোলা, তখন আমাকে ডেকে তোলে আর বলে যে এইভাবে দরজা খুলে রেখে ঘুমাইতো। তো আমি বলি যে না, আমি তো দরজা ভিতর থেকে আটকে দিয়ে ঘুমাইছি। তারপরে বলতে হয়তো আমি ভাবছি যে হয়তো আমার মনের ভুল হইতে পারে। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, নেক্সট যেন এমন না হয়। পরবর্তী দিন আমি আর বাঁশি বাজাইতে আসি নাই। আমি দ্বিতীয় দিনও দরজা লাগাই ঘুমাইছি। দ্বিতীয় দিনও সেম ঘটনা ঘটছে। আমার আম্মা দ্বিতীয় দিন আমার সাথে রাগারাগি করে যে তোমাকে বলছি দরজা বন্ধ করে ঘুমাইতে, তুমি প্রতিদিন এটা কি শুরু করো। তো দ্বিতীয় দিন আমার ভালোভাবে মনে আছে, প্রথম দিন ওই রকম হওয়ার কারণে আমি প্রথম দিন হয়তো স্বাভাবিক নিচ্ছি, হয়তো ভুল হতে পারে। কিন্তু দ্বিতীয় দিন আমার কাছে পুরোপুরি মনে আছে আমি দরজা বন্ধ করে ঘুমাইছিলাম। তো পরবর্তীতে আমি আম্মুকে বললাম যে আসলে আমি দরজাটা আটকে ঘুমাইছি, আমার এটা পুরোপুরি মনে আছে। আম্মু বলতে হয়তো তুমি রাত্রে আবার বাইরে বের হইতো, তখন করতো। আমি বলছি যে আচ্ছা তাহলে তুমি আজকে আমার সাথে থাকো। আমার নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে, কারণ আমার পুরোপুরি মনে ছিল আমি দরজাটা লাগাই ঘুমাইছিলাম। তো তৃতীয় দিন আম্মু আমার সাথে ঘুমাই। ঘুমানোর পরে তৃতীয় দিন সেম ঘটনা ঘটে। কিন্তু তৃতীয় দিন এর সাথে আরো অ্যাডভান্স একটা ঘটনা ঘটে। আমি আমার আম্মুর সাথে প্রায় শুয়েছিলাম। আর আমার একটা অভ্যাস আছে, আমি 12 মাস শীতের সময় গরমের সময় মশারি টানাই ঘুমাই। তো আমি যখন আমার আর কি হুট করে আমার ঘুম ভেঙে যায়, আমি তাকাই দেখি যে আমি মেঝেতে শুয়ে আছি আমাদের রুমে। তখন আমি চিল্লান দিয়ে উঠি। চিল্লান শুনে আম্মু উঠে দেখে ঘরের সেম দরজা খোলা, আর আমি আজকে মেঝেতে পড়ে আছি, শুয়ে আছি। পরবর্তীতে তখন এটা নিয়ে সবার একটা
টেনশন কাজ করে, মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা আসছে যে আসলে ঘটনাটা কি অস্বাভাবিক। পরপর 3 দিন ঘটনা, আমাদের স্থানীয় মসজিদের ইমামের থেকে পানি পড়া এনে খাই, ঝাড়ফুঁক করাই। তো ভাবছি যে হয়তো বিষয়টা ঠিক হয়ে যাবে। তারপর 2-1 দিন কাটে গেছে, আর কোনো সমস্যা হয় নাই। 2-1 দিন পর থেকে নতুন একটা ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে, আমি তারপর আমার আব্বু আম্মু দুইজনের সাথে ঘুমাই এই ঘটনা শুরু হওয়ার পরে। হঠাৎ রাত 2টো-3টার মাঝখানে, মাঝামাঝি একটা সময়, 2টা থেকে 3টার মাঝামাঝি একটা সময় হবে, তখন আমি অনুভব করি আমার পায়ে একটা কামড় দিতে। আমি স্বপ্নে, ঘুমের ঘরে আমি স্বপ্নে ঘুমায় ঘুমায় দেখতেছি যে একটা সাপ এসে আমার পায়ে কামড় দিছে। তো আমি কামড় দিয়ে দেখি, চিল্লান দিয়ে উঠে বসছি। এখন বসে দেখি পায়ের ওইখানে সত্যি সত্যি 2টা ছিদ্র, সাপে কামড় দিলে যেরকম ছিদ্র হয়, 2টা ছিদ্র হয়ে ওই ছিদ্র দিয়ে রক্ত পড়তে। পরে আমার চিল্লানি শুনে তো আমার আব্বু আম্মু উঠতে, আমি তাদের কাছেই ঘুমাইছিলাম। উঠে দেখে সবাই একটা ভয় পেয়ে গেছে। তো ভাবছে যে হয়তো দেখা গেছে তখন ছিল বৃষ্টির সময়, যে বৃষ্টির সময় অনেকেই আছে দেখা গেছে সাপ মানুষের ঘরে উঠে চলে আসে, কি হয় এমন কিছু হইতে পারে ভাবে। তখন আমরা জিনিসটা স্বাভাবিক নিয়েই আমার আব্বু আমাকে ওঝা বাড়িতে, যেটা গ্রাম্য ভাষায় ওঝার দিয়ে ঝাড়ফুঁক করায় যেভাবে সাপের বিষ নামাই, এরকম একটা ওঝার বাড়িতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমাদের বাসার থেকে ওইটা 3 কিলো 3.5 কিলো মতো হবে ওই ওঝার বাসা। তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমরা পায়ে হেঁটে ওইখানে যাই। আর ওনার বাসা এমন একটা জায়গায় গাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই, মাঠের মধ্যে। হাইটে যাওয়ার পরে ওইখানে গিয়ে ওনার ওঝা হাত তালাম দিয়ে দেখে, হ্যাঁ সত্যি সাপে কামড় দিয়েছে, বিষ মাথায় উঠে গেছে। হাত তালাম দিয়ে দেখার পরে উনি অনেক সময় ঝাড়ফুঁক করে বেলের কাঁটা দিয়ে আমার পা ছিদ্র করে বিষ নামাই। তখন দেখি মানুষের যে রক্ত তো স্বাভাবিক লাল হয়, কিন্তু উনি 4-5 ফোঁটা রক্ত বের করে আমার ঝাড়ে ঝাড়ে পার পুড়ে নখ দিয়ে, ওইখান দিয়ে একদম কালো, মানে মবেলের মতো কালো একটা তরল বের হয় 4-5 ফোঁটা। উনি বললেন হ্যাঁ সাপে কামড় দিয়েছে। কিন্তু উনি এইটা বলার পাশাপাশি আরেকটা বিষয় বললো যে আমার মনে হয় না, উনিও নিজে ওঝা প্লাস উনি অনেক কিছু জানে। উনি দেখে বললো যে না, আমার মনে হয় না যে এটা সাপের কামড়, কিন্তু সাপের বিষ আপনার শরীরে। নামাই দেওয়ার পর চলে আসলাম। তখন আমাদের পুরো ফ্যামিলি একটা, মানে চিন্তিত সময় পার করতেছি। পরবর্তী দিনে সেম ঘটনা আমার বাবার সাথে ঘটে। দ্বিতীয় দিন আমার বাবার হাতে কামড় দেয়, সেম আমার বাবাও চিনলাম যে উঠে দেখে তার হাতে এরকম সেম আমার মতো আগের দিনের মতো 2টা ছিদ্র, রক্ত বের হয়ে আসছে। দ্বিতীয় দিন আমার বাবা আবার এইভাবে যে হাত চালান দিলে দেখে সাপে কামড় দিচ্ছে, বিষ মাথায় উঠে গেছে। এইভাবে ধীরে ধীরে এই জিনিসটা আমাদের ফ্যামিলিতে, আমরা 5 জন ফ্যামিলি মেম্বার ছিলাম, আমাদের পুরো ফ্যামিলিতে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে সবাই তো অনেক চিন্তিত, অনেক ওঝা কবিরাজ অনেকের কাছে গেছি, দেখাইছি, কিন্তু এটার আর কোনো সমাধান পাই না। আমাকে দিয়ে শুরু, পরবর্তীতে পুরো ফ্যামিলিতে ছড়িয়ে গেছে জিনিস। আমাদের বাসায় তার মাঝে অনেক আত্মীয় স্বজন আসছে বেড়াইতে, বা অনেকেই আমাদের বাসায় এসে থাকে, বা অনেক সময় আছে আমি পাশের বাসায় আরেকজনের বাসায় থাকছি, যে হয়তো বাসায় সমস্যা কিনা, কিন্তু আমাদের বাসায় যে আত্মীয় স্বজন আসছে তাদেরও কোনো সমস্যা হয় নাই। আবার আমি যার বাসায় যে থাকছি ওইখানেও তাদের কোনো সমস্যা হয় নাই, শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বার যে 5 জন আছে এদের সমস্যা হয়। আর বিশেষ করে এই সমস্যাটা শুরু হতো সন্ধ্যার পর থেকে, মাগরিবের নামাজের পর থেকে ফজরের আযানের আগ মুহূর্ত পর্যন্ত, এই পুরো রাতটা আমাকে নিয়ম করে প্রতি রাত্রে আমাকে 2 থেকে 3 বার কামড় দিচ্ছে। মানে একদিন কামড় দিচ্ছে, মানে একবার কামড় দিচ্ছে একদিনে, এরকম কোনো সময় হয় নাই, শুধু প্রথমবার বাদ। প্রতিদিন যেদিন না দিচ্ছে সেই দিনও 2 বার কামড় দিচ্ছে। আর আমার ফ্যামিলি মেম্বারদের সবাইকে দিত না, দেখা গেছে 2-4 দিন পর হুট করে আমার বাবাকে দিছে, 2-4 দিন পর হুট করে আমার আম্মাকে দিছে। এইভাবে করে মাঝে মাঝে তাদের এক একজনের এক একবার হতো, কিন্তু আমার প্রতিদিন একদিনও মিস ছিল না। এইভাবে করে যাইতে আসতে আমার পুরো পরিবার, আমি পুরো অতিষ্ঠ হয়ে যাই। যাওয়ার পরে অনেক ফকির কবিরাজ দেখাই, যার কাছে যাই সেই ফিরাই দেয়, বলে যে না এটার কোনো সমাধান আমরা দিতে পারবো না। কি হয়েছে, কিসের থেকে হয়েছে, এগুলাও কেউ বলতে পারে না। তো অনেক সময় এরকম বুঝতে হয়েছে পেরেছি। যে আমার আমার বাবা মা আমাকে এইভাবে নিয়ে যাইতে, একটানা এইভাবে এই সেম ঘটনা 2 বছর যাবত চলতে থাকে। আমি ক্লাস 7-এ পড়াকালীন সময় এই ঘটনাটা শুরু হয়।
তো আমার এইভাবে করে প্রতিনিয়ত আমাদের একটা রুটিন হয়ে যায় তখন, যে প্রতিদিন সন্ধ্যা লাগার আগেই আমরা প্রস্তুতি নিতাম, আমরা পুরো পরিবার, যে কখন কার কামড় দেবে আর ওইখানে যাইতে হবে। আর ওইখানে যেহেতু গাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের পায়ে হেঁটে যাওয়া লাগতো। তো আমরা প্রতিদিন সন্ধ্যার পরে লাইট চার্জ করে রাখতাম, যখন বৃষ্টির দিনে কারেন্ট থাকতো না লাইট চার্জ করে রাখতাম, বা শীতের দিন পুরো 2টা বছর এইভাবে করে কাটাইছি। তো প্রিপারেশন নিতাম যে কখন কামড় দেবার যাইতে হবে। আমার এমনও হয়েছে যে আমি ওজার বাসায় গেছি, বীজ নামাইছি, ওইখান থেকে আমার বাসায় আসতেছি, মাছ প্রসেস থেকে আবার কামড় দিতেছে, ওইখান থেকে আমি আবার ব্যাক করে ওখানে ফিরে গেছি। মানে আমি তো ফিরে বুঝলাম যাওয়ার এটা পরে এটা খুব ভয়ঙ্কর একটা কাহিনী, কিন্তু এই সমস্যা থেকে আপনারা সমাধান পাননি এখনো পর্যন্ত, মানে আজকে পর্যন্ত টিল ডেট আপনারা কি কোনো সমস্যা মানে আপনারা সমাধান করতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া পারছি, কিন্তু এখনো মানে পুরোপুরি এই বিষয়টা থেকে মুক্তি পাই নাই। কিন্তু মানে এই যে একটা দুর্ঘটনা ঘটতো আমি বলবো, এই জিনিসটা থেকে মুক্তি পাইছি। তো সর্বশেষ যখন এরকম ঘটতেই থাকে, তখন আমার বাবা মা আর কি অতিষ্ঠ হয়ে এক সময় মানে মাঝে মাঝে দেখা গেছে যে আমার উপর চড়াও হতো অনেক সময় আমার বাবা, যে আমি এত রাত্রে যাইতে পারবো না, পারলে তুমি একা যাও, না পারলে না যাও। আমি তখন যেহেতু আমি 7-8-এ পড়তাম, ছোট ছিলাম অনেক, আর 3-4 কিলো রাস্তা পায়ে হেঁটে অত রাত্রে আমার একার পক্ষে, তারপরে যেহেতু এই ধরনের ঘটনা ঘটতেছে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। অনেক সময় আছে আমি কান্না করতাম একার মতো একা শুয়ে, যে আমার সাথে তো এরকম কিছু না হইলেও পারতো। তো আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নেই যে আমি আত্মহত্যা করব, মানে এই মানে ওই জীবনটা নিয়ে আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম। তো একটা পর্যায়ে যায়, ওইখানে যে উজার দিয়ে বিষ নামাতাম, উনি আমাদের একটা বিষয় বললো যে উনি একটা তাবিজ দিতে পারবে, ওইটা দিলে পারে আর কি মোটামুটি আমরা স্বাভাবিক থাকবো, আমাদের পুরো ফ্যামিলি ধরে নিতে হবে। এক একটা তাবিজের মূল্য 500 টাকা করে উনি ওনার হাদিয়া ধরতো, আমরা পুরো ফ্যামিলি ধরে নিতাম। একবার তাবিজ নিলে সর্বোচ্চ 5 দিন থেকে 1 সপ্তাহ ভালো থাকতাম, 1 সপ্তাহ ওভার হতো না, যে কোনোভাবে তাবিজ নষ্ট হবে, 1 সপ্তাহ ওভার হতো না কখনো। তো এইভাবে করে তো কোনোভাবেই কোনো সমাধান আসে না। তখন হঠাৎ করে আমার নিজের মাথায় একটা বিষয় মনে পড়ে, যে আমার বাবারই খালা আছে একজন, উনি আবার অনেক আমাদের এই সাইডে অনেক বড় নাম করা আর কি তান্ত্রিক বলা চলে, কবিরাজ ক্যাটাগরি আমার বাবার খালা। তা বলি যে এত জায়গায় তো দেখালাম, কোথাও বাকি রাখিনি, এই অনেক টাকা পয়সা খরচ করলাম, কোনোভাবেই তো কোনো সমাধান হলো না, তাহলে আমরা ওইখানে যাই, যাই দেখি আসলে বিষয়টার কোনো সমাধান করতে পারি কিনা। তো উনি রাত 12টা-1টার দিকে উনি একটা আসনে বসে। তো উনি যখন বসে তখন ওনার সামনে যে বসি, আর ওনার বিষয়ে যদি বলতে যাই, উনি হচ্ছে এরকম হয়তো জিনের মাধ্যমে। জি, আমার মনে হচ্ছে আপনার স্টোরি শেষ হয়েছে, রাইট? ভাইয়া আপনার স্টোরি মনে হয় শেষ হয়েছে। আপনি কিন্তু হ্যালো? আমরা আমরা আসলে হৃদয় মাহমুদকে শুনতে পাচ্ছি না। হৃদয় মাহমুদের কথা আমরা শুনতে পাচ্ছি না, কারণ হৃদয় মাহমুদের হ্যাঁ কথার কোনো হ্যাঁ, হ্যাঁ, জি। কন্টিনিউ করবেন আপনি? হ্যাঁ ভাইয়া, শোনা যায়? আমি হ্যাঁ এখন ভাইয়া শুনতে পাচ্ছি আছি। না। হ্যাঁ, হ্যাঁ, চলেন। হ্যাঁ ভাইয়া, তো শু তখন তখন ওনার কাছে দিলে উনি আর কি আমাকে, আমি যখন উনি আসনে বসে আমি ওনার সামনে নিয়ে ওনার সামনে আমাকে বসাইলে উনি আমাকে লাথি দিয়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে বলে যে আমি এইটার কোনো সমাধান দিতে পারবো না। পরে ওইখানে উপস্থিত 100-200 লোকজন ছিল, তারাও সবাই নিজেদের সমস্যার কারণে ওনার কাছে আসছে। তো আমি তখন আমার বাবা মা আমি 3 জনে ওনার পায়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। পরে উপস্থিত সবাই ওনাকে অনুরোধ করে যে আপনি দেখেন এদের কোনো একটা সমাধান করে দিতে পারেন কিনা। আর আমি তখন ওনাকে বলি যে আমাকে একটা সমাধান দিয়ে দেন, আর না হলে আমাকে মারে ফেলাম, তাছাড়া আমি এইভাবে আর আমি এই জীবন আর চাই না। তো পরবর্তীতে উনি আমাকে সর্বশেষ উনি যেটা সমাধান দেয়, বললো যে ওর কাছে এমন এমন কিছু জিনিস আছে যেটা এই পৃথিবীর কোনো কবিরাজ তান্ত্রিক এটা ঠিক করতে পারবে না। ওর সমাধান আমার সমাধান, আমাকেই সমাধান করতে হবে, আমার এটা সমাধান কেউ দিতে পারবে না। বলছে যে ওকে অনেক দিক নির্দেশনা দিতে, অনেক সুযোগ দিতে, কিন্তু এইগুলা বোঝে নাই, এই কারণে ওর এই সমস্যাটা হচ্ছে। তখন উনি আমাকে কয়েকটা রিচুয়াল শিখাই দেয় যে এটা করবা, ওইগুলা সিক্রেট, যে কারণে আমি ওইগুলা শেয়ার করছি না। তারপর আমি বাসায় এসে যখন ওইগুলা করতে শুরু করি, করার পরে তখন উনি আমাকে জানায় যে আমার কাছে নাকি পরী আছে,
তারপর আপনার যেটা কালী ঠাকুর, হিন্দু ধর্মের যে কালী ঠাকুর আছে, কালী ঠাকুরের দুই পাশে যে দুইটা মূর্তি থাকে, যেটাকে রাকিনী ডাকিনী বলে, অর্থাৎ রাক্ষসী, ওদের ওদের দুইজনের আচর আছে। আর জিন ভিত্তিক কিছু বিষয় আছে, মানে অনেক কিছু একসাথে গড়ায় ধরছে, যেই কারণে এটা কেউ সমাধান করতে পারতেছে না। একটা ভালো করতে যাচ্ছে, আবার একটা খারাপের দিকে নিচ্ছে, এক এক ভাবে আমাকে পরিচালনা করার চেষ্টা করছে। তো এইভাবে বলার পরে উনি আমাকে কিছু রিচুয়াল শেখানোর পরে 3-4 দিন আর আমার সাথে ওই সাপে কামড় দেওয়ার ঘটনাটা 3-4 দিন ঘটে না। তারপর আমি, আমার নানু আমাদের বাসায় বেড়াইতে আসলে, আমাদের বাসার পাশে সুপারি বাগান আছে, তো আমার আম্মা বলে যে ভোরে যায় ওইখান থেকে কিছু সুপারি কুড়ায় নিয়ে আসো তোমার নানুর জন্য। তো এলাকার কিছু ছোট বাচ্চা আছে, ওরা সকাল সকাল এসে নিয়ে যায়, যে কারণে ফজরের আজানের আগেই আমি চলে গেছি ওইগুলো আনতে কুড়াই। তো আনতে যাওয়ার পরে বাগানের মধ্যে একদম মানে অনেক ভালো অন্ধকার, গুটগুটি অন্ধকারই ছিল। তো আমি কোনো টর্চ নিয়েও যাইনি, মানে ওইভাবেই খালি চোখে যতটুকু দেখা যায় আর কি ওইভাবে। তো যাওয়ার পরে আমি ওইখানে একটা নারী অবয়ব দেখতে পাই, যেটা মানে একেবারে কম বয়সী ছিল, বাতাসে চুল টুল উঠতেছে, এরকম একদম পুরো সাদা পোশাক পরা আমার দিক তাকাই আছে। তো দেখার পরে আমার এরকম একটা অবস্থা হয়েছে যে আমি যে এত চিল্লানোর চেষ্টা করতেছি, আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবার ওইখান থেকে যে দৌড় দেব, মানে সেই দৌড় দেওয়ার এইটা মানে আমার ভিতরে আসতেছে না যে আমি দৌড় দেবো, এই বিষয়টাই আমার ভিতরে আসতেছে না। ওইখান থেকে আমি ঘুরতেও পারতেছি না, নড়তেও পারতেছি না। আর আমি তখন বারবার ভাবতেছি যে, আমি ভাবছি হয়তো আজকে আমার জীবনের শেষ দিন হবে। আবার বারবার ভাবতেছি এত কিছুর পর আমি কিসের জন্য মানে সেন্সলেস হয়ে পড়তেছি না। কিন্তু আমি ওইভাবেই, ও আমার দিকে তাকাই আছে, আমি ওর দিকে তাকাই আছি, এইভাবে অনেক সময় কেটে গেছে। কিন্তু আমি কোনো কথাও বলতে পারি নাই, ওইখান থেকে সরতেও পারি নাই, ইভেন ওইটাও আমার সামনের থেকে সরে নাই। এইভাবে থাকতে থাকতে ফজরে আজান দিয়ে দিলে তখন আমি আর কি আমার নিজের সজ্ঞানে ফিরার পরে আমি ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আমার বাসায় চলে আসি। চলে আসার পর ঘামে দেখে একদম গোসল করে ফেলানোর মতো পরিস্থিতি। পরে আম্মু জিজ্ঞেস করলে আমি আম্মুর কাছে ওইটা বলি। বলার পরে আবার ওই কবিরাজের শরণাপন্ন হই। হওয়ার পরে উনি আমাকে বলে যে কয়েকটা বিষয়, যে এইটার কারণে তোমার এই সমস্যা হচ্ছে, তুমি কিছু সিক্রেট বিষয় বলে এইভাবে চলতে থাকো। আবার বাসায় আসি। তো যেদিন রাত্রে উনাকে দেখাইছি তার পরের দিনই দুপুরে গোসল করতে গেছি আমি আর আমার ভাই, আমাদের এখানে একটা দিঘি কাটছে নতুন, ওইটাতে গোসল করতে গেলে পরে তো সাঁতরাইতে সাথে অনেক বড়, প্রায় 20 বিঘা জমি নিয়ে একটা দিঘি করছে, অনেক বড়। তো আমরা দুই ভাই বলছি যে আমরা সাঁতরাই দেখি কত দূরে যাইতে পারি। অনেক দূর পর্যন্ত গেছি, যাওয়ার পরে আর কি হাত ধরে গেছে, আর সাঁতরাইতে পারতেছি না। তো বলছি আমরা চলো ব্যাগ যাই, আর যাবো না। ব্যাগ আসতেছি তখন মানে একদম আমি আর সাঁতরাইতে পারতেছি না এমন একটা পরিস্থিতিতে, মানে দেখি আমি একাই পানির উপর ভাসে উঠতেছি। এইভাবে হইতে হইতে আমি একবারে পুরো পানির উপরে উঠে গেছি, একবারে মানে আমার পুরো বডি পানির উপরে দাঁড়ানো অবস্থায় উঠে গেছি। ওইরকম উঠা দেখে আমার ভাই চিল্লায়ে, মানে ও জীবন বাঁচানোর জন্য, মানে এরকম মনে হচ্ছে চেষ্টাইতে সাঁতরায় যে কোনো ভাবে ডাঙার দিকে যাচ্ছে, আর চিল্লাইতেছে, আমিও নিজেও চিল্লাইতে আমিও হাঁটার চেষ্টা করতেছি, দেখে আমি পানির উপর দিয়ে ওইভাবেই হাঁটতে পারতেছি। মানে আমার মাজার থেকেও অনেক বেশি অংশ আমার প্রায় পার গিরা পর্যন্ত পানির উপরে উঠে গেছে। পরে আমি ওইভাবে ডাঙার দিকে যাওয়ার চেষ্টা করছি পুকুরের। পরে ওইখানে যাওয়ার পরে আমি দাঁত লেগে পড়ে যাই। আমার ছোট ভাই বাসায় যায় জানাইলে, ছোট ভাই আমার ফ্যামিলির লোকজন আসে, আশপাশের লোকজন সব চলে আসে, ধরাধরি করে আমাকে বাসায় আনে। পরে আমার জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করে, আমার ছোট ভাই তো আগেই বলছে, তারপর আমি বলি যে এরকম এরকম। হওয়ার পরে তারপরে আমাকে ওরা কিছু তথ্য দেয়, আমাকে ওদের মানে সাক্ষাতে ওদের সাথে কথা বলার জন্য কিছু বিষয় শিখাই দিছিল ওই কবিরাজ। আমি সেগুলা করার পরে ওদের সাথে সাক্ষাতে কথা বলতে পারি। কথা বলার পরে ওরা আমাকে কিছু তথ্য দেয়, যে তথ্যগুলা যদি আমি মানি তাহলে আর আমার কোনোদিনও কোনো সমস্যা হবে না। তো আমি সেই সত্য, এমন একটা সত্য ছিল, ওই সত্য যদি আমি মানতে যাই তাহলে আমি জীবনে কোনোদিন মানে সাংসারিক জীবনে যাইতে পারবো না। তো আমি ভাবছি যে এটার থেকে আমি প্রয়োজনে যদি মানে আমার জীবন থেকে এটা না যাই, আমার আত্মহত্যা করা লাগে বা এইভাবে যদি দিন পার করি তাও করবো, তারপর আমি ওই কাজটা করবো না। তো তারপরও আমি অনেক অনুরোধের পরে করার পর তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই সত্য পূরণ করার পরে আমি যা মন চাই তাই আমি আমার মতো থাকতে পারবো, ওরা আমাকে
আমার মতো চলতে দেবে, থাকতে দেবে। আর যে খারাপ দুইটা ছিল রাখিনি ডাকিনি, ওরা ক্ষতি করার চেষ্টা করলেও আমাকে রক্ষা করবে ওদের হাত থেকে। তো এই সত্য সাপেক্ষে আমি সেই সত্য পূরণ করি। পূরণ করার পর থেকে, যেদিন পূরণ করি তার পরের দিন থেকেই আলহামদুলিল্লাহ আমার আর ওই সাপে কামড় দেওয়া বিষয় বা অন্যান্য যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটতেছিল বা ভয়ঙ্কর ঘটনাগুলো আমার সাথে ঘটতেছিল সেগুলো ঘটা বন্ধ হয়ে যায়। কিন্তু যে খারাপ দুইটা জিনিস ছিল ওরা এখনো আমাকে ছাড়ে নাই। এখনো আমি অনুভব করতে পারি, অনেক সময় অনুভব করতে পারি ওরা আমার আশেপাশে থাকে। বা অনেক সময় আমার বাসায় উৎপাত হয়, আমাদের যে টিন শেড বাসা, অনেক সময় আছে চালের উপরে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দৌড়াদৌড়ি করে। মনে হয় যে কিছু একটা দিয়ে টিমের উপর বাইরে টিম ভেঙে ফেলতেছে, কিন্তু আমার ফ্যামিলির সবাই জানে, যে কারণে কেউ আর এগুলা নিয়ে মাথা ঘামায় না বা উঠে দেখতেও যায় না কেউ। কিন্তু সরাসরি আমার কাছে মানে কোনো আচর করে না বা সরাসরি আমাকে কোনো সংস্কার করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আজ কয়েক বছর হয়েছে, এখন আর কোনো সমস্যা হয় না, সুস্থ আছি। তো আমি লিসেনারদের কাছে এবং আপনার কাছে দোয়া চাই যে যতটুকু সমস্যা এখনো আছে এইটুকু তো কেউ যেন আল্লাহ আমাকে মুক্তি দেয়, আর আমি বাদ বাকি জীবনটা স্বাভাবিকভাবে ভালোভাবে কাটাইতে পারি। আর সর্বশেষ আপনাকে ধন্যবাদ জানাই, আর রাব্বি ভাইকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমি এইখানে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা শেয়ার করতে পারলাম। আর লিসেনারদেরও ধন্যবাদ জানাই এত সময় না ধৈর্য না, ধরে আপনাকে সাথে অনেক থেকে আমার ধন্যবাদ, এই আপনাকে অনেক ঘটনাটা। ধন্যবাদ। আশা করছি যে আপনিও এনজয় করেছেন এই পুরো মুহূর্তটা, এবং আপনার স্টোরিটা আসলে খুবই অদ্ভুত। আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং আপনি অনেকগুলো ঘাত পার হয়ে তারপরে ধীরে ধীরে একটা সমাধানের বা সমাপ্তির দিকে গেছে। সো যারা মন দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন, কারণ স্টোরিটা আসলেই উপভোগ করার মতো। আপনাকে অনেক ধন্যবাদ হৃদয় মাহমুদ। আপনার পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো, আপনার বন্ধু বান্ধবের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো। আপনি এই ঈদের সময়টা যখন আমাদের কিনা লম্বা ছুটি, সেই সময়ে বাড়তি এই সময়টা আমাদের জন্য ব্যয় করেছেন, এবং সব আত্মীয় পরিজন রেখে আপনি ভূত.কমে সময় দিলেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হৃদয়, আপনি যদি আমাদের লিসেনারদের মানে কাছে যদি কিছু বলতে চান বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বলতে পারেন। হ্যাঁ, লিসেনারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমি দীর্ঘদিন যাবত আপনার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। আমি যখনই আমি আসলে আমার সাথে ওই ঘটনাটা ঘটার পরে আমি অনেক মানে ভীতু টাইপের হয়ে গেছি। আমি ভূত এফএম রাত্রে খুব কম শুনি, আমি দিনের বেলায় শুনি, মানে আমি তো একা থাকার সময় শুনি না। আর যখন আমি মাঝে মাঝে আমার বন্ধুদের ইনভাইট করি আমার বাসায় বা আমি ওদের বাসায় যাই, সবাই এক জায়গায় বসে ভূত এফএম শুনি। তো আসলে অনেক ভালো লাগে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই ভূত.কম এর সাথে থাকবেন। না, আমরাও সবসময় ভূত.কম এর সাথে থাকি এবং কামনা জানাই আপনার জন্য, ভূত.কম এর জন্য। না, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই জয়েন করার জন্য, আমাদের সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকেই কমেন্ট করছেন ভাই, কিন্তু আমি পড়তে পারছি না, কারণ আপনারা কমেন্টের সাথে নাম লিখছেন না। নাম না লিখলে একটু পড়া সম্ভব না। আমাদের সাথে তাহসান আছেন বরিশাল থেকে, যেমন নাম লিখেছেন। আমাদের সাথে হাসান আলী আছেন এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নাহিদ লক্ষ্মীপুর দুর্গাপুর রাজশাহী থেকে তিনি লিখেছেন। ঠাকুরগাঁও থেকে লিখেছেন জিসান আমাদেরকে। ঝিনাইদহ কোটচাঁদপুর থেকে লিখেছেন অন্তর। এছাড়াও মালয়েশিয়া থেকে আমাদের সাথে আছেন মুস্তাকিম। জিহাদ আছেন মানিকগঞ্জ থেকে। নাটোর থেকে আছেন মেহেদি। ঝিনাইদহ কোটচাঁদপুর নাকি কোটাচাঁদপুর হবে এটা, সেখান থেকে আছেন হচ্ছে আমাদের সঙ্গে, নামটা ভাই অন্তর। হ্যাঁ, ঝিনাইদহ কোটচাঁদপুরই হবে মনে হয় এটা। আরাফাত আছেন আমাদের সঙ্গে ইউএই থেকে। সিয়াম আছেন ফেনী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। নাফিজ আছেন যশোর থেকে। রাব্বি আছেন দুবাই থেকে। তুফান আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে লেখেন নাই। এছাড়াও কে এই চা বাগানের ছায়া মানব, এই ঘটনাটি কোথায় পাওয়া যাবে এটা জানতে চেয়েছেন। এটা আমাদের ইউটিউব চ্যানেলে খুব রিসেন্ট কিছু পোস্টের মধ্যে আপনি দেখতে পারবেন। আপনারা একটা জিনিস আমি বলি, অনেকে হয়তো অনেক স্টোরি খুঁজে পান না, এখানে একটু ক্রাইটেরিয়া আছে। আপনি যখন ভিডিওতে যাবেন তখন রেগুলার এপিসোডগুলো পাবেন, যেটা হচ্ছে আপনি রবিবার এবং মঙ্গলবারের এপিসোড যদি আপনি খুঁজতে যান, তাহলে অবশ্যই আপনাকে লাইভে যেতে হবে, এবং লাইভের আন্ডারেই আপনি দেখবেন যে এই সমস্ত কিছু সব স্টোরিগুলো আছে। অনেকে লাইভের ঘটনা খুঁজছেন, কিন্তু নিয়মটা আমি বলে দিলাম তাদের জন্য যারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। আমি জানি সবাই জানেন, যারা জানেন না যদি এরকম কেউ থেকে থাকেন তার জন্য আমার এই মেসেজটা ছিল। লালমনিরহাট থেকে রাসিক রাহাত আছেন। আলামিন আছেন আমাদের সাথে লালমনিরহাট থেকে। শাহিন আছেন নরসিংদী থেকে। সিরাজগঞ্জ থেকে আছেন আশরাফুল।
আমাদের সঙ্গে তন্ময় আছেন ঢাকা থেকে, ইমরান আহমেদ আছেন কোথা থেকে জানি না, তামিম আছেন, এছাড়াও রিফাত আছেন নারায়ণগঞ্জ থেকে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন। লম্বা একটা শো করলাম, 1 ঘন্টা 15 মিনিট। আমাদের আসলে এত সময় মঙ্গলবারে আপনাদের আটকে রাখার কথা না। ঈদের মধ্যে পরিবার থেকে দূরে থেকে এই যে সময়টা আমাদেরকে দিলেন, এর মর্ম আমরা বুঝি এবং এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট যে আমাদের আরও ভালো করতে হবে, কারণ এই মহামূল্যবান সময়টা আপনি দিচ্ছেন ভূত.কমে একটু আনন্দের জন্য, একটু ভয়ের রাজ্যে হারানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, ভালোর দলে থাকুন, ভূত.কমের সাথে থাকুন। আগামী বৃহস্পতিবার অচিনপুরে দেখা হচ্ছে সবার সাথে। শুধু কালকের দিনটা কি আমরা আছি? আচ্ছা, যদি থাকি তাহলে ডেফিনেটলি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবো। এই মুহূর্তে শোয়ের মধ্যে আমার অনেক কিছুই মনে পড়ে না, কারণ আমরা রেগুলার শো করছি তো। সো হতে পারে যে কালকের দিনে আমরা থাকতে পারি, নাও থাকতে পারি। তাহলে বৃহস্পতিবারের কথা হচ্ছে আপনাদের সাথে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।